কাল রাত্রির মায়া ডাইনির লতা চরিত্রে অভিনয়ের মাধ্যমে আপনাদের সকলের পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। কার কথা বলছি? যার কথা বলছি তিনি আজকে টলি কথার এপিসোডে আমাদের স্পেশাল গেস্ট। আড্ডাটা শুরু করা যাক। কখনো তিনি কালরাত্রির মায়া, আবার কখনো তিনি ডাইনির লতা, কিন্তু এখন একেবারে কৌশানী রূপে আমাদের জিও বাংলার টলি কথার এপিসোডে চলে এসেছে। কেমন আছো বলো? খুবই ভালো আছি। কিছুটা সময় ফাঁকা পেয়েছি আমি এখন এই সময়। তো সেটা বই পড়া, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করা, একটু ঘুরতে যাওয়া এর মধ্যে রয়েছে। তো একটা ফ্রি টাইম কাটাচ্ছি এরকম। ডাইনির তো ভীষণ ভালো রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, তুমি কিরকম রেসপন্স পাচ্ছ? আমি প্রাইমারিলি পরিচিত মানুষের রেসপন্স পেয়েছি, যেটার জন্য আমি অপেক্ষাও করেছিলাম। আমার কিছু পরিচিত সিনিয়র বন্ধু বান্ধব তারা দেখেনি কাজটা এখনো, ভয়ে, এবং আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি এবং কিছু স্পয়লার দিয়েও বোঝানোর চেষ্টা করেছি যে কিছু হবে না, দেখে নাও, কিন্তু তারা দেখেনি। তবে প্রচুর পরিচিত মানুষ দেখেছে, তারা ক্রিটিক্যাল, জাস্ট ভালো লাগা খারাপ লাগা সেগুলো জানিয়েছে প্রাইমারিলি, এবং তারপরে সোশ্যাল মিডিয়ার মারফত এবং বন্ধু বান্ধবদের থ্রু প্রচুর অপরিচিত মানুষ যোগাযোগ করেছেন, তাদের কেমন লেগেছে জানিয়েছে আমার কাজ, পুরো সিরিজটা। থিয়েটারে প্রচুর মানুষ জানিয়েছে, কারণ থিয়েটারে অনেকে ছিলাম, আমরা একসাথে কাজ করেছি এটাই। তো তারা জানিয়েছে আলাদা করে ফোন করে, তো সেইটা আমার কাছে খুব খুব স্পেশাল। ভয় কেন? যাদের যাদের কথা বলছি তাদের কেউ কেউ ভায়োলেন্স কে দেখবে কেমন করে বা কতটা ভায়োলেন্স দেখানো হচ্ছে সেটা না জেনেই তারা ডিসাইড করেছে। তো সেইগুলো আমি বলছি স্পয়লারের মতন, যেটা বললাম সেটা এরকম যে এতটা নেই, এতটা আছে, এরকম বলে বলে আমি তাদের একটুখানি বোঝানোর চেষ্টা করছিলাম যে দেখে নাও। কিন্তু সেইটাই একটা তাদের কাছে ভয় যে এরকম দেখতে পারবো না বা এরকম কিছু। কিন্তু আমি আমি মনে করি যে দেখাও, দেখে নিতে পারতো তারা, যারা দেখেনি এখনো। আমি এখনো তাদেরকে রেগুলার মেসেজ করি যে দেখো দেখো, জানাও, দেখে জানাও। তো এবং তার মধ্যে আমার কিছু ক্লাসমেট রয়েছে, মানে কলেজের, তাদেরকে যে আমি এক্ষুনি আসার সময় তাদের মেসেজ করেছি, তোরা কি দেখবি না, দেখ। সো সেই রকম, মানে ওরকমই একটা ভয়, কারণ ট্রেলার সবাই দেখেছে কম বেশি। ট্রেলারে দেখে তাদের মনে হয়েছে যে খুব ভায়োলেন্স রয়েছে অনেকটা ভায়োলেন্স। তো সেইখান থেকে নিজের ভাবনা চিন্তার জায়গা থেকে অনেকে না দেখার ডিসিশন নিয়েছে। মানে এখনো অনেক রিভিউ পাওয়া বাকি রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে খুব ইম্পর্টেন্ট কিছু রিভিউ পাওয়া বাকি রয়েছে। আমার একজন প্রফেসর আছেন, যিনি, মানে এটা আলাদা করে মেনশন করার মতন, কারণ তিনি আমার অভিনয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একজন মানুষ। ওনাকেও আমি, মানে ওনার সঙ্গে আমার রিসেন্ট টাইমে দেখা করার কথা আছে কদিনের মধ্যে। উনি যেমন বলেছেন যে আমি দেখা করার আগে দেখে রাখবো, দেখা হলে জানাবো। সেটার জন্য যেমন আমি মানে প্রথম দিন থেকে অপেক্ষা করে আছি যে ম্যাম দেখে কি বলবেন। তো সেরকম বেশ কয়েকজন আছেন যারা দেখলে আমার, এবং দেখে আমায় জানালে আমার খুব ভালো লাগবে। তোমার কেমন লেগেছে ডাইনি? তুমি কতবার দেখলে? আমি দুবার দেখেছি। একবার হাফ হাফ, মানে তিনটে এপিসোড করে দেখেছি, সেটা প্রথমবার দেখা। সেদিনকে আমি যেমন খুব চিন্তায় যে ঠিক হচ্ছে ভুল হচ্ছে, কি করলাম, ঠিক লাগবে সকলের, এই সব ভাবনা চিন্তার মধ্যে দেখেছি। তারপরে বেশ 10-12 দিন, মানে রিসেন্ট 2-4 দিন আগে আমার এক বান্ধবী, সে ছিল না, ব্যস্ত ছিল, ওকে আমি জাস্ট বসিয়ে দেখাবো বলেছিলাম যে তুই দেখবি, আজকেই দেখবি। তো আমি ওর সাথে দেখবো না এরকম প্ল্যান ছিল না, আমারও কাজকর্ম ছিল, বাট আমি ওর সাথে বসে যাই দেখতে। তখন টানা দেখি। আমাকে প্রচুর মানুষ বলেছে যে দেখতে বসে তারা টানা দেখেছে, মানে রাতে, মানে সেদিন রাতেই শুরু করেছে যারা 14 তারিখ, তারা অনেকে বলেছে শেষ করে মেসেজ করছি বা এরকম কিছু। এবার টানা দেখার ক্ষেত্রে আমার মানে খুবই ভাইব্রেন্ট লেগেছে কাজটা, এবং সব মিলিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে একসাথে যখন আমি দেখছি, সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে এত মেলবন্ধন হয়েছে এক ধরনের। সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সেকেন্ড বার আমার, মানে আমি বেশি এনজয় করতে পেরেছি। প্রথমবার আই ওয়াজ ভেরি ভেরি ওয়ারিড যে কি হবে। আমারও ভীষণ ভালো লেগেছে ডাইনি, আমি নিজেও ডাইনি দেখেছি, খুব ভালো লেগেছে। তোমার যে হেয়ার স্টাইল ছিল, হেয়ার স্টাইল কি বলবো, মানে চুলটা একেবারে জট পাকি ওরকম ভাবে, কিভাবে চুলটা হতো তোমার? ওই প্রত্যেক দিন 8 দিন ধরে তুমি বলছিলে শুট চলেছে, কিভাবে হতো? এটা লুক সেটের দিন নির্ঝরদা বলেছিল যে ধাপে ধাপে হবে। তো ধাপে ধাপে হচ্ছিল, অত সময় লাগছে মনে হচ্ছিল না, কিন্তু যখন ফাইনাল স্টেজে আমরা পৌঁছাই, একটা উইক ছিল, প্লাস নিজের চুলেও কিছু কিছু জায়গা হয়েছে। ফাইনালি যখন ফাইনাল স্টেজে যখন পৌঁছাই, আমি যে
এইটা এইটা রোজ আমি পারবো না, এটা হবে না আমার নিজের মনে হচ্ছিল, কারণ প্রচুর সময় লাগছে, ওইটা একটা মানে একটা হেভি হয়ে যাচ্ছে বিষয়টা। কিন্তু তারপরে দেখলাম যে শুটের সময় অতটা চিন্তা হয়নি বা অতটা ওটা নিয়ে বদার্ড ছিলাম না। মেনলি ওই উইকটা ছিল, প্লাস চুল ব্যাক ব্রাশ করে সেখানে পাউডার দিয়ে, অ্যাম্বার পাউডার দিয়ে যতক্ষণ মেকআপ করতে লাগতো ততক্ষণ এটা ঠিক করতেও লাগতো প্রতিদিন। আমি মাঝে মাঝে ভাবতাম যে 8 দিন টানা ওইভাবেই থেকে যাই, যাতে ওই সময়টা না লাগে। কিন্তু হ্যাঁ, মানে পরে আমি এখন দেখতে গিয়ে বুঝছি যে ওটা কি এফেক্ট দিয়েছে। সো এখন আসলে ওরকম লাগছে না, এখন আর ভাবতে ইচ্ছা করছে না যে তখন আমি কি ভেবেছিলাম। কিন্তু হ্যাঁ, এরকম একটা লম্বা প্রসেস ছিল শুটিং বাদে। প্রথমে 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা ওটা, এবং শুটিং থেকে ফিরে 1.5-2 ঘন্টা পরিষ্কার করতে। এটা আমার পুরো দিনের শিডিউল থাকতো। চুলের ওপরেও তো খুব খারাপ প্রভাব পড়েছিল। হ্যাঁ, মানে খুব খারাপ কিনা জানি না, সেই সময় তো আমার খুবই টেন্স ছিলাম যে কি হবে। কিন্তু তারপরে কিছুদিন পর থেকে একটু নিজে মেনটেন করতে করতে দেখলাম যে খুব এফেক্ট পড়ে গেছে এরকম নয়, কিন্তু হ্যাঁ অবশ্যই একটু তো এফেক্ট পড়েইছে। আর চুল করতেই 2 ঘন্টা, মানে মেকআপেও তো সময় লাগতো। মেকআপ 1.5 ঘন্টা লাগতোই, প্লাস আরো কিছুক্ষণ চুলে। এবার উইকটা থাকলে যেমন ইট ওয়াজ ইজিয়ার, যে জাস্ট আমি বিনুনি করে নিতাম, তারপর জাস্ট উইকটা হয়ে যেত। উইক থাকলে আমি খুব খুশি থাকতাম যে আজ রাতে আমায় কম ঝামেলায় যেতে হবে। কিন্তু নইলে উইক না থাকলে ওটা প্রায় 40-45 মিনিট, কিছু সময় আরো কিছু এদিক ওদিক কিছু অ্যাডিশন থাকলে আরেকটু বেশি সময়, এরকম হতো। এই যে 8 দিন ধরে শুট চলেছে, শুধু এই তুমি বলছিলে যে 8 দিন ছাড়াও শুট চলেছে, হসপিটালের যে এপিসোড গুলো আমরা দেখতে পেয়েছি সেটা 8 দিনের। তো 8 দিন ধরে ওই চরিত্রের মধ্যে তুমি কিভাবে ছিলে? মানে তুমি তারপর বেরোতে পারতে, কৌশানী হতে পারতে? হ্যাঁ, মানে আমি আমার কাছে এই চরিত্রটার ক্ষেত্রে, এবং যেখান থেকে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছে সেই যে জায়গাটা, সেটা আমার স্ক্রিপ্ট পাওয়ার পর আমার যে প্ল্যানিং ছিল সেটা আমার বারবার মনে হচ্ছিল যে এটা পৌঁছচ্ছে না কোথাও, মানে একটা কিছুতে আগে আটকে যাচ্ছে। নির্জয়দাকে আমি বলেছিলাম সেটা। তো মেকআপ, হেয়ার এই দুটো আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল বলে আমার মনে হয়েছিল। লুকসেটের দিন আমি মানে বাড়ি ফিরে আমার বন্ধুর সাথে কথা বলছিলাম যে আমি আজকে একটু বুঝতে পারছি যে আমি কি করতে পারবো বা কি করবো না, বা কি করব। তো সেক্ষেত্রে আমার ওই 8 দিন ওই মেকআপ, হেয়ার, তার জন্য এক ধরনের তো স্ট্রেস হচ্ছিল, চরিত্রের জন্য কিছুটা স্ট্রেস হচ্ছিল অবশ্যই, কিন্তু একটা লেয়ার দিচ্ছিল ওটা আমার চরিত্রের সাথে, মানে চরিত্রটাকে প্রেজেন্ট করার জন্য, পোর্ট্রে করার জন্য। তো সেইটা একটা মানে টুল হিসেবে আমাকে খুব হেল্প করেছে বলা উচিত। আর আমি আসলে একটা মানে টানা এতদিন ধরে একটা চরিত্র রোজ, মানে থিয়েটারের ক্ষেত্রে আমি মানে আমার অভ্যাসটা যে জায়গা থেকে, থিয়েটারের ক্ষেত্রে হ্যাঁ আমরা আরো বেশি দিন প্র্যাকটিস করি, কিন্তু টানা প্রতিদিন এই প্র্যাকটিসটা চলে না। 14 ঘন্টা 15 ঘন্টা করে প্রতিদিন একটা জিনিসের মধ্যে থাকা, সেটার একটা বিহেভিয়ারাল এফেক্ট পড়তে পারে, যেটা কিছু ক্ষেত্রে হয়েছিল, কিছু কথার ক্ষেত্রে হয়েছিল, হয়তো কিছু শব্দ ব্যবহারের ক্ষেত্রে হয়েছিল, কিন্তু আদারওয়াইজ মানে খুব এফেক্ট করেনি আমায়। তবে আমি রিসেন্টলি এটা এক জায়গায় বলছিলাম যে আমাকে যেটা এফেক্ট করেছিল পুরো স্টোরিটার, এবং যখন পারফর্ম করছিলাম তখনও, যে আমার মনে হচ্ছিল যে এরকম একটা সিচুয়েশন যেটা হয়, মানে এরকম একটা বানানো সিচুয়েশন তো নয়, এটা হচ্ছে বিভিন্ন প্রান্তে হচ্ছে আমাদের দেশের, আমাদের রাজ্যে। তো সেইখানে আমি হিসেবে যদি কখনো প্রেজেন্ট থাকি, আমার কাছে কোনো ক্ষমতাই থাকবে না সেটাকে ঠিক করার। এটা আমাকে খুব স্ট্রেস দিচ্ছিল, রাদার দ্যান দি ক্যারেক্টার যে ভিক্টিমাইজড হচ্ছে। কারণ আমি জানি, মানে বহুদিন আমি স্ক্রিপ্টটা ছিল আমার কাছে, মানে প্রায় 1-1.5 মাসের বেশি স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা চলেছে, তারপরে গেছি তো অনেক কিছু প্র্যাকটিসড, ক্লিয়ার ছিল, কিন্তু ওইটা আমার কাজ করতে করতে সবচেয়ে বেশি স্ট্রেসফুল হচ্ছিল, যে আমাদের কোনো ক্ষমতাই নেই এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে সেটাকে ঠিক করে দেবার বা সেটাতে রেজিস্ট্যান্স তৈরি করার, সেইটা একটা স্ট্রেসফুল ব্যাপার ছিল। এই ঘটনাগুলো কি একটুও কমাতে ডাইনি সিরিজ কিছুটা হেল্প করতে পারে বলে মনে হয়, বা তাদের কাছে গিয়ে কি পৌঁছাবে সিরিজটা? এইটা না, মানে অবশ্যই যারা বানিয়েছেন
এবং আমরা যারা থেকেছি কাজটার সঙ্গে, আমাদের কাজ হিসেবেই তো বলছি। তো স্ক্রিপ্ট যখন এরকম একটা স্ক্রিপ্ট লেখা হয় বলে আমার ধারণা, যে যখন এরকম একটা স্ক্রিপ্ট লেখা হয় তখন অবশ্যই এটা একটা ভাবনায় থাকে যে ইট উইল হেল্প কোনো একটা ভাবে, বা অ্যাওয়ারনেস তৈরি করবে, মানে খুব পাল্টে দেবে কিছু না হলেও যে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। এইটা আমার মনে হয়েছে যে প্রচুর মানুষ যেমন আমায় জিজ্ঞেস করেছে ডাইনি প্রথা কি একটা মানে হয় এখন। আমি আমার পড়াশোনার সুবাদে যেহেতু বিভিন্ন রিচুয়ালিস্টিক প্র্যাকটিস সম্বন্ধে পড়তে পেরেছি, তাই জন্য আমি জানতাম যে ডাইনি প্রথা হয়, কিন্তু আমি জানতাম না যে আমার আমার রাজ্যেই হয়। আমি সাউথের কিছু ইনসিডেন্ট জানতাম, এখানকার মানে খুব ইন্টিরিয়ারের কিছু ইনসিডেন্ট জানতাম, কিন্তু রাজ্যের কথা আমি জানতাম না, সেটা আমি এই কাজটার সময় জেনেছি। তো আরবান একটা পেরিফেরির মধ্যে এই অ্যাওয়ারনেসটা কিছু মানুষের, যারা জানতেন না যে ডাইনি প্রথা এখনো হয়, তারা হয়তো জানলেন, এই অ্যাওয়ারনেসটা তৈরি হলো। তবে তুমি যেটা বললে যে তাদের কাছে পৌঁছবে কিনা, আমার মনে হয় যে তাদের কাছে এক কুসংস্কার ভাঙা কিছু পৌঁছেই কখনো সম্ভব হয় না যদি তারা না বিশ্বাস করে, এটা আমার মনে হয়। আর 2 নম্বর, সত্যি যদি এটা অ্যাওয়ারনেস হিসেবে পৌঁছয়, সেটা তারা রিয়েলাইজ করতে পারেন বা অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে তো এটা হতোই না সেই জায়গায়। তো এটা খুব মানে কি ডিলেমার মতো একটা ব্যাপার, যে পাল্টে যাচ্ছে না বা খুব বদল চলে আসবে এরকম হয়তো নয়, কিন্তু হ্যাঁ হয়তো 4টে মানুষ বেশি জানলেন আগের থেকে, সেটাই পাওয়া আমার কাছে অন্তত। একটা গোটা সিরিজ, যে গোটা সিরিজটাতে তোমাকে কেউ হাসতে দেখেনি, কিন্তু তুমি তারপরে ডাইনির একটা ছবি তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলে, একটা হাসি মুখের ছবি। তো ওই না হেসে কি শুটিং এর মানে যখন শুটিং চলছিল না তখনও কি না হেসেই ছিলে? না না, একদমই না। আমি আসলে বেশিক্ষণ সময় যেহেতু শুয়েই ছিলাম, তো এবং যেটা হচ্ছিল যে যে সিনগুলো সেখানে আমার কোনো মানে অনেক সিন এরকম হয়েছে প্রথম দিকে একদম শুরুতে, যে আমি শুয়ে আছি বা বমি হচ্ছে বা এরকম কিছু। তো সেই সমস্ত জায়গাগুলোর ফলে মানে আমার প্রথম 1-2 দিন আমার সুবিধা হয়েছিল যে আমার খুব ভেবে উঠতে হচ্ছিল না, যে আমি জানি যে যা যা হবে সেগুলো হচ্ছিল। এবার ওই লুক সেটের দিন থেকে পরে অবধি এই মেকআপ করার সময় আমি সবচেয়ে বেশি হাসাহাসি করেছি, তাতে আমি একটু বকাও খেয়েছি কিছু সময়, কিন্তু যে এই যে চেঞ্জ হতো আস্তে 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 আস্তে, এটা লাগাচ্ছে, সেইটার সময় আমি খুব মজা করেছি। আর নির্ঝরদাকে আমি বলতাম যে আর কি করবে, আর কি অ্যাড হবে, যে আমাদের কস্টিউমে ছিলেন কুর্চিদির সঙ্গে আমি খুব মজা করতাম। এরকম কিছু মানুষের সঙ্গে আমি আলাদা করে মজা করতাম, কারণ আমি যেখানে মানুষজন দেখতে পাচ্ছেন, শুটের বাইরের লোকজন দেখতে পাচ্ছে, সেখানে আমি মজা করলে সেটা আরো ভয়ানক হয়ে যাচ্ছিল, সেটা আমি বুঝতে পারছি না। তো সেই জন্য, এবং ওই ফেসবুকে ছবিটা দেওয়া নিয়েও আমার বন্ধু বান্ধবরা একটু বিরক্ত প্রকাশ করেছে যে এটা কেন করলি তুই, এটা ফানি নয়। এবার আমার কাছে ওরকম মানে আমি যেটা লিখেছিলাম যে হ্যাঁ মানে আমি একদিনও হাসতে পারিনি, মানে লোকে দেখেনি যে আমি হেসেছি, কিন্তু হ্যাঁ ওরকম কিছু মুহূর্ত তৈরি হয়েছে আমাদের শুটে, সেইটা আমার কাছে তো অবশ্যই স্পেশাল, সেটা কিছুটা শেয়ার করতে চাইছিলাম। কিন্তু হ্যাঁ কিছু বন্ধু বান্ধব আমার বিরক্ত প্রকাশ করেছে, বিরক্তি, যে এটা ভুল হয়েছে তোর, এরকম। মজা তো করেইছি, একটা এত বড় শুট হয়েছে, মজা তো করেইছি। ডাইনি নিয়ে আমরা যেমন অনেক ভালো মন্তব্য শুনেছি, তেমন অনেক খারাপ মন্তব্য আমরা এখন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া খুললেই আমরা ডাইনি নিয়ে অনেক রকমের পোস্ট দেখতে পাচ্ছি, তুমিও দেখেছো সেটা। তুমি কিভাবে নিচ্ছ, তোমার কি মনে হয়? আমি সব সময় আচ্ছা এটা আমি আগে আমাকে এতই কনফিডেন্স কম থাকতো যে কোনো কাজের ক্ষেত্রে, মানে সেটা পড়াশোনা থেকে শুরু করে অভিনয় সবকিছু, যে আমাকেও ভালো বললে আমি ভাবতাম যে আমায় চেনে বলে ভালো বলছে, আর আমায় খারাপ বললে আমি বিশ্বাস করে নিতাম যে খারাপই তো। তো সেখান থেকে এখন এসে এখানে পৌঁছেছি যেখানে বুঝতে পারি কথার মানে বা ক্রিটিসিজম নেওয়া, এটা ছোটবেলায় প্রথম দিন আমার থিয়েটারে শেখানো হয়েছিল, কিন্তু আমার 10 বছর প্রায় লেগেছে বুঝতে যে আচ্ছা ক্রিটিক্যালি কথা বলা হচ্ছে, যেটা বোঝার বিষয় আছে। তো সেখানে বর্তমান সময় আমি আমার পরিচিত যে মানুষদের কথা বলছি, যারা বলেছেন কেমন লেগেছে বা কিছু, আমি সকলকে আগ বাড়িয়েই জিজ্ঞেস করেছি যে কি খারাপ লেগেছে এটা বলো, ওই সিনটা বলো, ওইটা বলো। তো আমি ক্রিটিক্যাল কথা শুনতে ভালোবাসি। তো সেখানে এক্ষেত্রেও মানে যেখানে মাসের জায়গা থেকে যদি কোনো ক্রিটিক্যাল পোস্ট আসে, সেটা অ্যাকসেপ্টেবল সবসময় আমার কাছে। কিন্তু আমি
এবং মানে কিন্তু না, এবং আমি চাইও ক্রিটিক্যাল কথা হোক, সেটাই একটা কাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা ভুলটা বুঝতে পারবো। তবে সেখানে শব্দ চয়ন নিয়ে আমি খুবই মানে বদার্ড যে কি শব্দ ব্যবহার করা হচ্ছে। তো এইরকমই মানে ক্রিটিক্যাল কথা তো হবেই, মানে ক্রিটিক্যাল কথা যদি না হয় তাহলে বুঝবো যে কাজটা হয়তো এমন কিছু হলো না যেখানে সেটা নিয়ে আলোচনা করা যাচ্ছে। তো সেটা ভালো লাগারও জায়গা। তবে ওই যে বললাম যে শব্দ চয়ন নিয়ে আমি ভাবি, সেই জন্য যে হ্যাঁ ঠিক শব্দ ব্যবহার হয় যদি, সেটা আমার বেশি ভালো লাগবে। কাল রাত্রি 2 আসছে, ডাইনি নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। ডাইনি শুটিংটা যদিও আমি যতদূর জানি কাল রাত্রির আগে হয়েছিল, কিন্তু তোমার ডাইনি পরে দেখতে পেয়েছে দর্শক কাল রাত্রির আগে। এবার সেকেন্ড পার্ট আসছে। রহস্য তো এখনো মানে আমাদের মনের মধ্যে আছেই, তোমার মনের মধ্যে কতটা রহস্য চাপা? আমার লাস্ট জবে দেখা হয়েছে অয়নদার সাথে, আমি অয়নদাকে এটাই জিজ্ঞেস করেছি, আর দুটো কথা হয়তো জিজ্ঞেস করেছি তার সাথে, কিন্তু এটাই জিজ্ঞেস করেছি যে কবে 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 হবে আমাদের শুটিং, কবে পাবো স্ক্রিপ্ট। কারণ রহস্যের থেকেও আমি সবসময় যেটা বলছিলাম যে আমি স্টোরি টেলিং নিয়ে খুব মানে খুব সেটাতে আমি এক্সাইটেড থাকি যে কি হবে, গল্পটা কোথায় শেষ হবে, যে নিজে দেখি, কাজ দেখি, যখন করি, যখন সব সময়। তো আমি নিজে স্ক্রিপ্টটার জন্য কি পাগলের মতন অপেক্ষা করছি আমি বলে বোঝাতে পারবো না। তো রিসেন্টের মানে আর 2-3 মাসের মধ্যে শুটিং শুরু হবে, তার আগে স্ক্রিপ্ট পেয়ে যাব। তো সেটার অপেক্ষায় আমি করছি, এবং অবশ্যই তারপরে তো সকলের কাছে পৌঁছে যাবে কি হচ্ছে। মায়া বলো বা লতা, দুটোই দু রকমের চরিত্র, কিন্তু তোমার এই ধরনের এই জনারটা থেকে বেরিয়ে নিজেকে ভাঙতে ইচ্ছা করে যে একেবারে অন্য রকমের কোনো চরিত্র, যে চরিত্রে নিজেকে দেখতে চাও? আমার খুবই মনে হয়েছে যে মায়া এবং লতা এই দুটো চরিত্রের কোনো সম্পর্ক নেই, আমার এটা খুব মনে হয়েছে। হ্যাঁ, এবার দুটো ক্ষেত্রে একটা মিস্ট্রি রয়েছে, একটা থ্রিলিং ব্যাপার রয়েছে বলে এই তুলনাটা আসছে হয়তো, কিন্তু আমার একদমই মনে হয়নি। আর 2 নম্বর হচ্ছে যে আমি এর আগে থিয়েটারে, যারা আমায় চেনে, থিয়েটারের কাজ দেখেছে, তারা জানে যে সবসময় খুব একটা সময়, অন্তত রিসেন্ট টাইমে না, বেশ কিছুটা আগে প্রথম খুব মানে স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি করা একজন চরিত্র, এরকম চরিত্র আমি পেতাম। তো সেখান থেকে এই বদলটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি কখনো ভাবিনি যে এরকম চরিত্র আমি পাবো, সেই সময় ভাবিনি, বা সেটা নিয়ে আমার খারাপ লাগতো। তো অবশ্যই অন্য অন্য চরিত্র করার ইন্টারেস্ট আছে, সেটা এক্সপ্লোর করার ইন্টারেস্ট আছে। তবে হ্যাঁ, মানে আমার খুব মনে হচ্ছে না যে আমি বাধা পড়ে গেছি কোথাও, বা আমার এখনো ওই অভিজ্ঞতাই হয়নি যেখানে আমি বলবো যে আমি বাধা পড়ে যাচ্ছি। তো হ্যাঁ, তবে অবশ্যই অভিনেতা হিসেবে যখন কাজ করছি অবশ্যই চাই মানে 1000টা নতুন ধরনের চরিত্র করতে, এইটাই। কাল রাত্রি 2 এর তো শুটিং শুরু হবে, আর কি কি ভাবে দেখতে চলেছে দর্শক তোমায়? এক্ষুনি আমার কিছু বলার নেই। আমি তবে আমি সিক্রেট ঠিক নয়, নেই কিছু বলার মতো সেই রকম। আমি বহুদিন ধরে চাইছিলাম যে ওই ফিল্ম ইনস্টিটিউট গুলোর সাথে কাজ করতে, সেগুলো মানে স্কুল কলেজ লাইফ থেকে তো কথা হতো, তো সেরকম একটা কাজ করলাম রিসেন্টলি। সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ মানে সেই স্টুডেন্ট প্রজেক্ট হিসেবে যেরকম ভাবে কাজ হয়, কিন্তু সেটা বেশ এক্সাইটিং হলো, অন্যরকম ভাবে কাজ হলো। আর একটা দুটো কথা চলছে, জাস্ট শুরু হয়েছে চলা। আমি হোপফুল, তো দেখা যাক। আশা করছি কিছু ভালো কাজ নিয়ে পরে কথা বলতে পারবো। দুটো পরপর ভালো কাজ দেখলাম, আবার কাল রাত্রি 2 আসছে, আরো ভালো কাজে আবার এরকম আড্ডা আমরা দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আবার টলি কথায় আসার জন্য। আবারও দেখা হবে তোমার সাথে, আর খুব তাড়াতাড়ি, যারা রিভিউ এখনো তোমায় দেয়নি তারা খুব তাড়াতাড়ি দেখে তোমার রিভিউ গুলো দিয়ে দেবে। থ্যাংক ইউ বলার জন্য, থ্যাংক ইউ জিও বাংলা আমার সঙ্গে আবার গল্প করার জন্য। আমার খুব ভালো লাগলো, এই এক্সপিরিয়েন্সটা আমার শেয়ার করা হচ্ছিল না, তো সেইটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদের এতক্ষণ আমাদের আড্ডায় আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো অনেক টলি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টার সময় চোখ রাখতে হবে জিও বাংলার টলি কথায়।